এক বিশেষ বাস্তবতায় মহামারীর মধ্যে দ্রুত গতিতে টিকা আবিষ্কার করে সারা পৃথিবীর মধ্যে সেটি ছড়িয়ে দেওয়া হয়েছিল। দ্রুত গতিতে মানুষ যার পর নাই তাড়াহুড়া করে সেই টিকা নিয়েছে এবং তারপর শুরু হয়েছে পরের স্তরের গবেষণা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার মানুষের নানান রকম অভিযোগ এবং নানান রকম স্বাস্থ্যগত ঘটনাও ঘটছে। অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে তাদের টিকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আমাদের দেশেও এই পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মিলছে এবং নানানভাবে এটি নিয়ে সরকার এবং যারা নীতি নির্ধারক আছেন তারাও কথা বলতে শুরু করেছেন। এই প্রতিবেদন নিয়ে মূলত কথা বলবো। আমাদের সাথে আছেন শ্যামল দত্ত, নাজমুল আশরাফ, যুক্ত হচ্ছেন ডাক্তার আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং যুক্ত হবেন বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, যিনি মূলত ৭১ টেলিভিশনে আমাদের সহকর্মী এবং অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পরপরই তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়, যার দীর্ঘমেয়াদে তিনি ভোগান্তির শিকার। সহকর্মী ডলার মেহেদীকেও ধারণা করি পাবো এই আলোচনা চলতে চলতে। আমি প্রতিবেদনটি দেখে আসি, যেখানে বিষ্ণু প্রসাদ সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা আমরা জানতে পারবো। করোনা মহামারীতে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নেয়ার পর থেকে নানা পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন বাগেরহাটের ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী। জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারিতে বাগেরহাটের টিকা গ্রহণের ১ ঘণ্টা পরেই শুরু হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রথমে পুরো শরীরে জ্বালা পোড়ার পাশাপাশি দেখা দেয় শ্বাসকষ্ট, কমে যায় হৃৎস্পন্দন, শরীরের নানান অংশে রক্ত জমাটও বেঁধে যায়। এরই মধ্যে একাধিকবার ভারতেও চিকিৎসা নিয়েছেন তিনি। বিশ্বব্যাপী অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রত্যাহারের ঘোষণা এলেও বিষ্ণুর বিষয়ে কি হবে তা জানা নেই। ডাক্তাররা আসলে অফিসিয়ালি কিছু বলতে চায় না। তারা টিকা নেওয়ার পর থেকেই কিন্তু এই ১ ঘন্টা ভেতরেই কিন্তু আমার অসুস্থতা বাড়তে থাকে, উপসর্গ বাড়তে থাকে। বাংলাদেশের মানুষকে ৫.৫ কোটির বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ অতি নগণ্য। তারপরেও টিকা গ্রহণকারীদের দেহে দীর্ঘমেয়াদী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভ্যাকসিনেটেড অ্যাডভার্স ইফেক্টগুলো দেখা হচ্ছে ডিজিডিএ উইথ দ্য সাপোর্ট ফ্রম WHO। তো প্রত্যেকটা ডিভিশনে WHOর যারা থাকেন, অফিসার থাকেন, আমাদের সিভিল সার্জন থেকে শুরু করে ফিল্ড থেকে কোনো অ্যাডভার্স ইফেক্ট হলে সেটা রিপোর্ট করা হয়। তো সোফার আমি যতটুকু জানি খুব সিগনিফিকেন্ট কোনো অ্যাডভার্স ইফেক্ট অ্যাস্ট্রাজেনেকা থেকে বাংলাদেশে হয়নি। টিকা বিশেষজ্ঞরা বলছেন, অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণের প্রতি ৫০,০০০-এ একজনের এমন উপসর্গ দেখা দিতে পারে, আর সেগুলো দেখা যাবে টিকা গ্রহণের ৬ সপ্তাহের মধ্যে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় হেলথ সিস্টেমকে আমাদের আরও স্ট্রং করতে হবে, মডার্নাইজ করতে হবে, এবং সেই মডার্নাইজেশনের জায়গায় সার্ভিলেন্স ইজ নাম্বার 1। নাম্বার 2, কোভিড থেকে আমাদের শিক্ষা যেটা আমরা পেয়েছি, যে আমাদের গতানুগতিক স্বাস্থ্য ব্যবস্থা, হসপিটাল দিয়ে রোগী ম্যানেজ করব, সেখান থেকে বেরোতে হবে আমাদেরকে। জনস্বাস্থ্য যদি আমরা বিজ্ঞান নিয়ে জনস্বাস্থ্যের জায়গায় ফোকাস করি সারা দেশে। ডলার মেহেদী, ৭১, ঢাকা। শ্যামল দত্ত, নাজমুল আশরাফ যুক্ত থাকবেন আলোচনায়। আমি জানি না বিষ্ণুপ্রসাদ কতটা তার অভিজ্ঞতা বলবার মতো, শারীরিকভাবে এখন ঠিক আছেন, তারপরও জানতে চাইব সবার আগে আপনার অভিজ্ঞতা শুনি। বিষ্ণু চক্রবর্তী, আমরা সহকর্মী হিসেবে জানি যে এই টিকা নেওয়ার পর থেকে ক্রমশ আপনার শারীরিক অবস্থা এমন দাঁড়িয়েছে যে দৈনন্দিন যে কাজগুলো করবার কথা বা পেশাগত কাজগুলো করবার কথা, সেগুলোর সাথে একেবারেই আপনি যুক্ত থাকতে পারছেন না। যদি অভিজ্ঞতাটি আমাদের বলেন, এই মুহূর্তে কি কি অসুবিধা আপনার হচ্ছে? ফারজানা, আসলে আপনি ঠিকই বলেছেন। আমি আমার দীর্ঘ ৩৩-৩৪ বছরের এই সাংবাদিকতা জীবনে আমরা সবসময় আমি অন্যের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, তাদের খবরটি প্রচার করেছি এবং তাদের বিষয় নিয়েই এ ধরনের জার্নাল বা বিভিন্ন সময় লাইভে যুক্ত হয়েছি। আজকে আমার কাছে খুবই কষ্টের, নিজের অসুস্থতার বিষয় নিয়ে নিজেকেই বলতে হচ্ছে। এর থেকে আর কষ্টের কি হতে পারে? আমার সহকর্মী হিসাবে আপনিও হয়তো সেটা অনুভব করেন। তারপরেও আপনি জানতে চেয়েছেন আমার অসুস্থতার বিষয়টি, এজন্য আমি ৭১ টেলিভিশনকে এবং আপনাকে এবং আপনার মাধ্যমে যারা অতিথিরা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমি মরে বেঁচে আছি, এটা আপনি বলতে পারেন এক কথায়। আমি বেঁচে না থাকলে হয়তো আজকে বলতে পারতাম না আমার শারীরিক কি অসুস্থতা। আমি ৭ ফেব্রুয়ারি ২০২১ দেশব্যাপী যখন করোনার টিকা দেওয়া হচ্ছিল, তার আগে আমি
করোনার টেস্ট করিয়েছি, আমার নেগেটিভ আসছে। তারপরে সদর হসপিটালে প্রথম যে 5 জন টিকা দিয়েছে তার মধ্যে আমি একজন। যখন আমাকে টিকাটা পুশ করা হচ্ছিল তখনই আমার জ্বলে যাচ্ছিল, আমি ডাক্তারদেরকে বলেছিলাম যে আমার জ্বলে যাচ্ছে। তারপরে আমি বাসায় চলে আসি, 1 ঘন্টার ভেতরেই নানা উপসর্গ শুরু হয়। প্রথমে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, বুকের ভিতরে চাপ মনে হচ্ছিল। এইভাবে একের পর এক আমার বুকে ব্যথা হচ্ছিল, তারপরে আপনার জ্বর আসছিল, মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছিল, যা অসহনীয়। এই অবস্থায় প্রথমে আপনার বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রদীপ কুমার বক্সী, তিনি প্রথমে আমার বাসায় আসেন। তিনি এসে আমার বাসায় সময় থাকেন এবং আমাকে চিকিৎসা দেন। তাতেও কিছু না হয়, পরের দিন বাগেরহাট আপনার সিভিল সার্জন, তৎকালীন সিভিল সার্জন ডক্টর হুমায়ুন কবির, তিনি আমার বাসায় আসেন। মেডিকেল বোর্ড হয়, বিভিন্ন ডাক্তাররা আসেন, তারা নানা পরীক্ষা নিরীক্ষা দেন, ওষুধ দেন, কিছুতে কিছু কাজ হচ্ছে না। রক্তের প্লাটিলেট আপনার 87,000-এ নেমে আসছিল, তখন উপসর্গ আরো বাড়তেছিল, সেই সাথে মাথায় অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছিল। এখন সর্বোপরি কি কি উপসর্গ আছে যদি আপনাকে সেটা বলি, মাথার ভিতরে প্রচন্ড ব্যথা হয়, মাঝে মধ্যে ফুটবলের মতো এরকম লাফায়, আবার মাঝে মধ্যে ভাবে যে প্লেট সরে যাচ্ছে মাথা থেকে। বুকের ভিতরে অসংখ্য ব্যথা, কখনো কামড় দিয়ে ধরে এরকম পোকায় কামড়ালে যেমন হয় এরকম হয়, কখনো চিনচিন ব্যথা হয়, কখনো মনে হয় যেন এই এই জায়গাটা থেকে ফেটে যাচ্ছে, বিভিন্ন সাইডে ব্যথা করে, তলপেটে ব্যথা করে, আমি ব্যালেন্স পাই না, আমি ভুলে যাই। মানে আমি এখানে কথা বলবো কি কি উপসর্গ তাও লিখে রেখেছি, কারণ তাও সব হয়তো আপনাকে আমি বলতে পারবো না, ভুলে যাই। তারপরে যে আপনার ওই যে জ্বর হয়, দীর্ঘদিন জ্বর আমার, আপনার ওই যে গলায় ব্যথা আছে, কথা আটকায় যায়। আমার ডায়াবেটিস নেই, আমি বহুবার আপনার করোনা টেস্ট করেছি, সবসময় নেগেটিভ আসছে। তারপরে আপনার ওই যে কথা বলতে বলতে আটকায় যায় হঠাৎ, এবং রাস্তায় বের হলে বা ঘরের ভেতরে মাঝে মধ্যে আমি পড়ে যাই, ব্যালেন্স থাকে না আমার। অনেক সময় আমার বিভিন্ন লোকজন আমাকে ধরে ফেলে। এই সম্প্রতি আপনার এই 2 সপ্তাহ হলো নতুন আরেকটা উপসর্গ হয়েছে, সেটা আরো ভয়ঙ্কর উপসর্গ। সেটা হলো আপনার আমার মাথার ভেতরে এমন করে যে ব্লিন্ডার মেশিন আছে, সেটার বোতাম যখন আমরা চাপ দিলে একবারে যে ঘোরে আর কি, ঝাঁকুনি দেয়, ওরকম একটা ঝাঁকুনি হচ্ছে আমার মাথার ভেতরে। এটা 2 সপ্তাহ ধরে হচ্ছে, সব সময় না, মাঝে মধ্যে। এটা থাকে আপনার হয়তো 15-20 সেকেন্ড সর্বোচ্চ, তখন আমি ধরে রাখি, মানে যেখানেই থাকি সে অবস্থা ধরে ফেলি, মানে মানে সহ্য করা যাবে না আপনাকে। বিষ্ণু চক্রবর্তী, এই যে এখন পর্যন্ত কি সেই করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ারই শিকার আপনি, এটা কিভাবে নিশ্চিত হতে পেরেছেন? আমি যদি আপনাকে বলি, আমি সব টিকা দেওয়ার আগে সম্পূর্ণ সুস্থ ছিলাম, এবং টিকা দিতে টিকা দেওয়ার আগে যে উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনের খবরও কিন্তু আমি আমাদের 71 টেলিভিশনে পাঠিয়েছিলাম এবং অন এয়ার হয়েছিল। আমি সম্পূর্ণ সুস্থ। আপনি হয়তো জানেন, আমি খবরের সব সময় যখনই ঘটনা ঘটেছে সেখানেই অগ্রভাগে ছুটে যাওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে আমি করেছি। আমি কখনো অসুস্থ ছিলাম না। টিকা দেওয়ার পর থেকে এই যত উপসর্গগুলো আমার শরীরের ভেতরে আসছে, ফলে তাৎক্ষণিকভাবে আপনি বুঝতে পেরেছেন। থাকবেন বিষ্ণু চক্রবর্তী। ডলার এইরকম একজন, এটি কি খুবই আলাদা একটি ঘটনা বিষ্ণু চক্রবর্তীর ক্ষেত্রে হয়েছে, নাকি এরকম আরো অনেককেই পাচ্ছেন? সেই সংখ্যাটা কেমন, পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি, একটু ধারণা দিবেন? ডলার আনমিউট করতে হবে। আমরা শুনতে পাচ্ছি না। আমি দুঃখিত ডলার, আমি শুনতে পাচ্ছি না। আনমিউট হতে হবে ডলার। ডলারের কারিগরি বিষয়টি ঠিক হতে হতে শুনতে পাচ্ছি ডলার, ধারণা করি শুনতে পাচ্ছি, বলবেন। এই বিষয়টি নিয়ে আমি যখন স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম যে এই কতজন আসলে এই টিকা নেওয়ার পর এই পার্শ্ব প্রতিক্রিয়া বা
এই ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে জানিয়েছে। তারা বলছে যে এই সংখ্যাটা খুবই সীমিত। হ্যাঁ, তো এই যে বিষয়টা কিন্তু মানে যাদের কাছে আসলে মূল ডেটাটা আছে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে তারা মাঠ পর্যায়ে সিভিল সার্জনের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দিচ্ছে, এবং এই জিনিসগুলো কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কাছেও ডেটাটা সংগ্রহ নেই। তারা এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দিচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই টিকা নেওয়ার পর, শুধু যে অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পর যে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বিষয়টা কিন্তু না। এখানে মডার্নার আছে, তারপর চায়নার যে সিনোভ্যাক বা অন্যান্য যে আমাদের যে 4-5 ধরনের টিকা দেওয়া হয়েছে, সবগুলোরও কিন্তু কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা কিন্তু ওই টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানই বলেছে। এবং বিষয় যেটা হচ্ছে যে এই সবচেয়ে আমরা দেখছি যে এই যখন আমাদের এই যে ৭১ টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি যখন এটার শিকার হলো যে তিনি টিকা নেওয়ার 1 ঘন্টার মধ্যে কিন্তু তার আসলে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানরা বলছে যে এই টিকা নেওয়ার 6 সপ্তাহ যারা টিকা নিবে তারা যদি কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয় 6 সপ্তাহের মধ্যে কিন্তু এটা প্রকাশ পাবে। এটা তার কিন্তু 1 ঘন্টার মধ্যে সেটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে, এবং আমি তার কাগজপত্রগুলো ঘেটে দেখেছি, তার যে প্রেসক্রিপশন। বাংলাদেশ, আপনি জানেন যে সে ভারতেও 4 থেকে 5 বার গিয়েছে এবং চিকিৎসা করছে, এবং সে কিন্তু সেটা পুরোপুরি নিজের খরচে করছে। তার মুখে আমি শুনেছি সেই খরচটাও কিন্তু 12 থেকে 14 লাখের মধ্যে এখন পর্যন্ত ইতিমধ্যে কিন্তু খরচটা হয়ে গেছে। সেই খরচটা কিন্তু সে কারো কাছে পায়নি। কিন্তু সে বিশেষজ্ঞরা বলছে এবং তারও দাবি যে যেহেতু টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় তিনি এই ভোগান্তিটার মধ্যে পড়েছে, এটার উচিত স্বাস্থ্য অধিদপ্তর অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে এই দায়িত্বটা নেয়, বা তারা এটা আসলে কেন হচ্ছে সে বিষয়টা যেন তদারকি করে। এটা কিন্তু আমাদের নিশ্চয়ই এটি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বা টিকা উৎপাদক যে প্রতিষ্ঠান, আমি জানি না আন্তর্জাতিক আইন বিচার বা নালিশ কি বলে, যদি এই বিষয়ে ডাক্তার আবু জামিল ফয়সাল আপনি ধারণা দিতে পারেন, এবং একই সাথে আপনাদের কাছে কোনো হিসাব নিকাশ আছে কিনা যে বিষ্ণু চক্রবর্তীর উপসর্গগুলো যতটা গভীর তেমন মানুষের সংখ্যা কেমন, এটি আপনারা জানতে পারেন কিনা, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ডেটা পরিসংখ্যান সংগ্রহ করছে সেগুলো প্রকাশ পায় কিনা, প্রকাশ করা হয় কিনা, যদি বলতে পারেন। ধন্যবাদ। আমার কাছে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একটা ডেটা বা একটা তথ্য আছে, তারা দেখছে যে 10 মিলিয়ন লোকের মধ্যে তাদের একটা এস্টিমেট যে 10 মিলিয়ন লোককে এই টিকাটা দেওয়ার পরে 73 জনের এই ধরনের এই ডিজিজটা, যেটা নাকি বলছে ইটস এ সিনড্রোম, এখানে থ্রম্বোসিস হয়, মানে রক্ত জমাট বাঁধে, আর হইলো প্লেটলেট কাউন্ট থ্রম্বোসাইটোপেনিয়া হয়, মানে প্লেটলেট কাউন্টটা কমে, থ্রম্বোসিস হয়। এই দুটো মিলে একটা সিনড্রোম, এবং এটা খুবই রেয়ার কাইন্ড অফ এ সিনড্রোম। এইটা মানে এস্টিমেশন, ওই যে আপনি যে প্রশ্নটা প্রথম করলেন যে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য হলো যে 10 মিলিয়ন লোকের মধ্যে 73 জনের হওয়ার কথা, এবং এদের মধ্যে আবার কিছু সংখ্যক মানে ওই থ্রম্বোসিসটা মানে ব্লাড ক্লটটা এটা যদি মস্তিষ্কে আটকা পড়ে বা এমন জায়গায় আটকা পড়ে সেখান থেকে তার মৃত্যুও হতে পারে। তো এই যে সমস্যাটা মানে এই ভ্যাকসিন রিলেটেড এই সমস্যাটা প্রথম ভ্যাকসিন এই অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড, এটা তো অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা মিলে এটা প্রস্তুত করে। এটা প্রথমেই তারা মানে প্রথম যখন নাকি এটা সব ধরনের ট্রায়াল, সব ধরনের মানে পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে গিয়ে এটা বাজারজাত করতে শুরু করলো, তখন 21 সালের অক্টোবরে, খুব সম্ভবত 21 সালের অক্টোবরে তারা এই ধরনের একটা সমস্যার কথা দেখতে পেল, এবং সেটাও বলছে যে ভ্যাকসিন ইনডিউসড ইমিউনোথ্রম্বোসাইটোপেনিয়া থ্রম্বোসিস, মানে ভ্যাকসিনটা দিলে পরে এটা মানে উৎপত্তি হয়, ভ্যাকসিনটা না দিলে পরে এটা উৎপত্তি হয় না। ডাক্তার আবু জামিল,
1 কোটিতে 70 জন হোক, 50,000-এ 1 জন হোক, হচ্ছে তো। এবং আমরা বিষ্ণু চক্রবর্তীর যে রোগের গভীরতা, তার জীবন একভাবে শেষ এবং লাখ লাখ টাকা খরচ হচ্ছে, সেই জায়গায় অ্যাস্ট্রাজেনেকার মতো প্রতিষ্ঠান, অক্সফোর্ডের মতো প্রতিষ্ঠান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা? এবং গবেষণা সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, বয়স, নারী, পুরুষ, মানে এই যে 73 জনের হিসাবটা, তার মধ্যে আরেকটু বিস্তারিত ধারণা দিতে পারেন কিনা? একই সাথে আমি শ্যামল দত্ত এবং নাজমুল আশরাফ যদি কোনো কিছু যুক্ত করতে চান, একবারে আবার ডাক্তার আবু জামালের কাছে যাব। শ্যামল দত্ত। প্রথমে আমার একটু জানতে ইচ্ছে করছে যে এই টিকাটা উইথড্র করা হচ্ছে কেন? তাহলে এই কোটি কোটি মানুষের শরীরে টিকাটা দেয়া হয়ে গেল, তাদের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে এই ধরনের কোনো মেকানিজমই নাই যে লোকে স্বাস্থ্য দপ্তরে গিয়ে বলবে যে আমার প্রতিক্রিয়া হয়েছে। আদৌ প্রতিক্রিয়া হয়েছে কি হয় নাই, এটি অ্যাসেস করার কোনো বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি নেই বাংলাদেশে। ফলে অনেক মানুষ আমি বলতে শুনছি যে ইদানিং তারা নানা রকম শারীরিক অসুবিধা ভোগ করছেন, যারা টিকা নিয়েছেন তারা ইদানিং কষ্টতে ভুগছেন, অনেক কষ্ট হচ্ছে, অনেক জিনিস একটু পরে মনে পড়ে। আমি ঠিক জানি না এগুলোর সাথে এই টিকা সম্পর্কিত কিনা আদৌ, কিন্তু মানুষের মধ্যে যে একটা প্রশ্ন উঠেছে, আতঙ্ক উঠেছে, বিশেষ করে যখন উন্নত দেশগুলোতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই টিকাটিকে উইথড্র করা হবে। কিন্তু ইতিমধ্যে তো বিলিয়ন ডোজ অলরেডি বিলিয়ন মানুষের শরীরে চলে গেছে। এখন এটার কি হবে রেমেডি আমি ঠিক জানি না, তবে এটা একটা বিজ্ঞান ভিত্তিক গবেষণার তথ্য জানা দরকার। আদৌ আর এই প্রশ্নটি আরো বেশি উঠেছে রূপা, রিসেন্টলি কিন্তু এই টিকার বিজনেস নিয়ে অনেক প্রশ্ন উঠছে, এবং এই বিজনেসের সঙ্গে পৃথিবীর তাবৎ অনেক ব্যবসায়ী, বিল গেটসের মতো লোকের ইনভলভমেন্ট, এগুলো কিন্তু এখন প্রমাণিত এবং আলোচনার মধ্যে চলে এসছে। ফলে এই ব্যবসাটা, এটা কি ব্যবসা না আসলে অন্য কিছু, নাকি মানব কল্যাণ? বা যদি বলি কতটুকু মানব কল্যাণ, কতটুকু ব্যবসা, মানে ব্যবসা যদি অনেক বেশি হয় এবং সেটির দিকে যদি ঝোঁক বেশি থাকে, তার ভিকটিম কোনোভাবে কোটি কোটি মানুষ হচ্ছে কিনা। শ্যামল দত্ত, আপনি শেষ করবেন। এটা আরো আতঙ্ক ছড়িয়েছে যখন কোম্পানি নিজেই সিদ্ধান্ত নিচ্ছে এগুলোকে উইথড্র করতে হবে। এবং এটি আমার মনে হয় যে বাংলাদেশের মতো দেশ তো আর নট পারফেক্ট কান্ট্রি ফর এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা। উন্নত দেশগুলোতে কি হচ্ছে আমাদের চোখ রাখা উচিত, তবে এই ধরনের কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না যে বাংলাদেশে খুব একটা প্রতিক্রিয়া হয় নাই কারো। আমার ধারণা গবেষণা এবং নজরদারিটা জরুরি। আবার আসবো শ্যামল দত্ত। নাজমুল আশরাফ কোনো কিছু যুক্ত করবেন? আমি আবু জামিলের কাছে যাব। নিশ্চয়ই এই যে কোভিড মহামারী এবং তার টিকা আবিষ্কার, তার অর্থনৈতিক সুবিধা, এটা নিয়ে যে ষড়যন্ত্র তত্ত্ব, সেভাবে চিন্তা করতে গেলে নিশ্চয়ই আপনি অনেক কিছু বের করতে পারবেন, মিলাতে পারবেন। কিন্তু কোভিড মহামারী যেভাবে গোটা বিশ্বকে, মানব জাতিকে আক্রান্ত করেছিল, তখন বিজ্ঞানের যে আবিষ্কার, সেটি আপনি আমেরিকার মডার্না, ফাইজার বলেন, আপনার ব্রিটেনের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বলেন, চাইনিজ, রাশিয়ার টিকাও আমরা দেখেছি। এর মাধ্যমেই কিন্তু পৃথিবীকে, গোটা মানব জাতিকে উদ্ধার করা হয়েছে। এবং সেই কোভিড মহামারী চলার সময়ও এইসব টিকা, মানে ফাইজার, মডার্না, এই দুটোকে বলা হচ্ছিল সেরা। তারপরে হচ্ছে আপনার অ্যাস্ট্রাজেনেকা। চাইনিজ এবং রাশিয়ানের উপরে ভরসা কম ছিল, WHO অনেক ক্ষেত্রে তাদেরকে শুরুর দিকে অনুমোদনও দেয় নাই। তো সেরা যেগুলো, তাদেরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। এবং আমেরিকা তখন নিয়মিত কোথায় কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। ফলে বিজ্ঞানের যে কোনো আবিষ্কারেরই কিছু না কিছু নেতিবাচক দিক তো থাকেই, তার উপরে গবেষণা চলতে থাকে। এখন অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রত্যাহার করা হচ্ছে, যাদের দেওয়া হয়েছে তাদের কি হবে? ফিরে আসি বাংলাদেশে। আমরা 5 ধরনের টিকাই দিয়েছি। আমরা ফাইজারও দিয়েছি, মডার্না দিয়েছি, আমরা এই যে অ্যাস্ট্রাজেনেকাও দিয়েছি, চাইনিজ, রাশিয়ান সবই দিয়েছি। ফলে এর কি কি প্রভাব এই পর্যন্ত পড়েছে, সেটি অন্যান্য দেশের তুলনায়, যারা আবিষ্কারক দেশ, যারা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দেশ, তাদের তুলনায় সেটা বেশি কিনা এবং যেটুকু হয়েছে তার পুরো তথ্য আমাদের কাছে আছে কিনা,
এই মুহূর্তে করণীয় কি, সেই ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা, সেটি হচ্ছে এখন জানবার বিষয়। জি নিশ্চয়ই। ডাক্তার আবু জামিল ফয়সাল, অনেকগুলো প্রসঙ্গ আপনার কাছে এসেছে। অনেকগুলো প্রশ্ন। জি আমি শ্যামলদার একটা প্রশ্নের উত্তর দিতে চাই যে ওই যে অ্যাস্ট্রাজেনেকা যে উইথড্র করে নিল, তারা কিন্তু খুব চমৎকার একটা মানে ব্যাখ্যা দিছে যে এখন কোভিড-19 ভেরিয়েশন মানে অনেক চেঞ্জ হয়ে গেছে। যে কোভিড-19 জন্য এই অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের যে টিকাটা তৈরি করা হয়েছিল, সেটা আর এখন সেই কোভিড-19 ওই ভেরিয়েন্টটা নাই। সো দেয়ারফর এটাকে উইথড্র করা উচিত। কিন্তু পিছনে কিন্তু ওইটাই রয়ে গেছে যে মানে এইটা যে মানে যে সমস্যার সৃষ্টি করছে, যে ব্লাড ক্লট এবং প্লেটলেট কমে যাওয়াটা, এইটা কিন্তু মানে ইংল্যান্ডে কিন্তু একটা কেস হয়েছে। সেই কেস হওয়ার পর থেকে এটা খুব ভালোভাবে মানে গবেষণা করা হচ্ছে, এবং গবেষণা করে এখন দেখা যাচ্ছে যে এই ধরনের কেস আরো অনেক আছে। এবং মানে বিবিসির এই দিন 5 আগের একটা তথ্য হলো যে প্রায় ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এখন 100 মিলিয়ন পাউন্ডের মানে ক্ষতিপূরণ দেওয়ার মতন অবস্থা হয়েছে। তো আমাদের দেশে এখন মানে এইটার তো কোন রকম গবেষণা তো হয় না। আমাদের কাছে যে লোকগুলা টিকা দিছে তাদের কিন্তু তথ্য আছে, তারা বয়স, তাদের সবকিছুই আছে, এবং সেটাকে আমাদের মানে পিছনে গিয়ে দেখা উচিত। ওই 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 লোকগুলাকে দেখা উচিত যে তাদের কি ধরনের সমস্যা হয়েছে। এখন মানে আমরা যদি 5 কোটি টিকা দিয়েই থাকি, সেখানে হয়তো বা 5 কোটি লোকের কাছে ফেরত না গিয়ে আমাদেরকে একটা সিস্টেমে একটা মানে করে আমাদের গবেষণাটা করা উচিত, এবং সরকারের কিন্তু খুবই শীঘ্রই এই গবেষণাটা করা উচিত, যাতে করে এই যে আজকে বিষ্ণুদার মতন যে লোকের যে সমস্যাটা নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, ওনার সমস্যা নিয়ে, এবং সেটার কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা সেটা বোধহয় সরকারকে খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে আসা উচিত, গবেষণা শুরু করা উচিত। এবং গবেষণা করে যদি দেখতে পায় যে এরকম সত্যি সত্যি এই ব্লাড ক্লট হয়েছিল, রক্ত জমাট বাঁধছিল এবং সেইখানে প্লেটলেট কাউন্ট কমে গেছিল, সরকার এটার দায় নেওয়া উচিত। কেননা সরকার তো এইগুলোকে নিয়ে আসছে, এবং শুধু খালি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের আমরা খালি তথ্য মানে আমরা সারা বিশ্বে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই মডার্না ফাইজারের কি অবস্থা বা চাইনিজ গুলার কি অবস্থা, তো আমাদের সকলেই কিন্তু দেখা উচিত। কেননা এরকম যদি দীর্ঘমেয়াদী যদি সমস্যা হয়ে থাকে, তাহলে চিন্তা করেন কত লোক এই মানে এই সমস্যা নিয়ে মানে বেঁচে আছে, এবং তাদেরকে যদি কোনো রকম ভাবে যদি ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করা মানে এই প্রত্যেক ব্যক্তির পকেট থেকে খরচ করা ইটস ইম্পসিবল। সরকারের কিছু তো দায়িত্বভার নেওয়া উচিত, এবং খুবই সক্রিয়ভাবে আগায় আসা উচিত। নট দ্যাট যে খালি আমরা তথ্য জোগাড় করে WHO কে দিয়ে দিচ্ছি, তা বোধহয় হওয়া উচিত না। এটা নিয়ে খুব ভালোভাবে পরীক্ষা করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। ডলার নিশ্চয়ই নীতি নির্ধারক নানান জনের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে, তাদের ভাবনাটা কেমন? যারা আসলে আমি কিছুদিন আগে আমি এই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে বিষয়টা কিন্তু পুরোপুরি তদারকি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তারা পুরো তথ্যগুলো দিচ্ছে, যেখানে যেখানে অভিযোগগুলো আসছে, যে জেলা বা উপজেলা বা প্রান্তিক পর্যায় থেকে যারা অভিযোগ করছে যে তাদের আসলে এই টিকা নেওয়ার পর বা তারা আশঙ্কা করছে যে টিকা নেওয়ার কারণেই হয়তো আমার এই যে নতুন নতুন উপসর্গগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, যে রক্ত জমাট বেঁধে যাওয়া অথবা ঘন ঘন মাথা ব্যথা বা অন্যান্য যে রোগগুলো আগে তার ছিল না, হঠাৎ করে যেগুলো তার শরীরে দেখা দিয়েছে, তো তারা কিন্তু যারা সেই সময় জানিয়েছে তাদের কাছে সেই ডেটাগুলো কিন্তু উপজেলা থেকে জেলা সিভিল সার্জন, আপনাকে যেমনটি বলছিলাম যে সেভাবে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ডেটাটা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ডেটাটা এখনো প্রকাশ করেনি। প্রকাশ করলে হয়তো বোঝা যাবে যে আসলে কার কতটুকু কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে সেটা সীমিত পরিসরে, কিন্তু সীমিত পরিসরে হলেও যারা ভুক্তভোগী এবং যারা এক্সপার্ট আছে বা যারা টিকা নিয়ে ভাবেন বা
অন্যান্যভাবে এই টিকার কার্যকারিতার সাথে জড়িত, তারা কিন্তু কার্যক্রমের সাথে জড়িত, তারা কিন্তু বলছে যে এটা কিন্তু দায়িত্বটা স্বাস্থ্য বিভাগকে নিতে হবে। তো স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এটা তারা বলছে যে তাদের কাছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে ডাটাটা পেলে তারা হয়তো এটা যারা আসলে এই ভুক্তভোগী বা ভুগছেন তাদেরকে নিয়ে হয়তো এটা তারা ভাববেন, এবং তারা এমনটাই একটা ইঙ্গিত দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটাটা প্রকাশ না করলে কিন্তু আসলে কিছু বলা বিষয়টি যাচ্ছে পরিষ্কার করা যাবে না একেবারে। বিষ্ণু চক্রবর্তী, সহায়তার আলাপ নিশ্চয়ই নানান জায়গা থেকে আপনি বলছিলেন যে স্থানীয় যারা চিকিৎসক আছেন তারা ঘটনার পরপরই আপনার কাছে এসেছেন, খোঁজ খবর করেছেন। এই আর্থিক সহায়তা সুনির্দিষ্ট করে যদি আমি বলি, সেটির ব্যাপারে আপনি কোনো ধরনের আবেদন কারোর কাছে বা কোনো সহায়তা পাওয়ার সুযোগ দেখেন কিনা, কিছু বলতে চান কিনা? আমি শুনতে পাচ্ছি না, আপনাকে আনমিউট করতে হবে খুব সম্ভবত। আমি খুবই দুঃখিত যে অনেক সময় এই প্রসঙ্গগুলো খুবই বিব্রতকর, বিশেষ করে সহকর্মীদের সাথে এই আলাপ, তারপরও দেয়ালে পিঠ ঠেকা দশা। আপনি যেটি বলেছেন যে মানে বেঁচে থেকে মৃতের জীবনযাপন একভাবে, ফলে প্রসঙ্গটি তুললাম। বিষ্ণু চক্রবর্তী, ক্ষমা করবেন। ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি জি। আসলে ডাক্তারদের এখানে আন্তরিকতা কোনো ঘাটতি ছিল না। আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলতে চাই তাহলে হয়তো আপনার কাছে পরিষ্কার হবে। আমি এখানে বাগেরহাটে দেখানোর পরে এখান থেকে আমাকে হেলিকপ্টারে নেওয়া হয়েছিল BSMMU-তে। সেখানে আমাকে নিয়েছিলেন বাগেরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়। তিনি উদ্যোগে আমাকে সেখানে নিয়ে গেছিলেন, সেখানে ভর্তি করেছিলেন। সেখানে একটা ট্রিটমেন্ট, একটা পর্যায়ে সেখান থেকে আমি প্রচুর টাকা সেখানে আমার খরচ হয়েছে, প্রচুর টেস্ট। আমার আপনার ক্যান্সারের 3 রকম টেস্ট হয়েছে। ক্যান্সারের টেস্ট 3 রকম হয়েছে। ইভেন আপনার আমার বোন মেরু করেছে, মেরুদণ্ড থেকে লালা নিয়েছে। এটা খুব কষ্টের, যারা টেকনিক্যাল সাইডগুলো বোঝেন তারা অবশ্য বুঝতে পারবেন। কষ্টের ব্যাপার কি জানেন, সেখান থেকে একটি টিউব লস হয়ে গেছিল, ল্যাবে পাঠানো হয়েছিল, ল্যাব থেকে একটা টেস্টের রিপোর্ট পাওয়া যায়নি। যখন রিপোর্ট চাওয়া হচ্ছিল তখন বলছে যে এই রিপোর্টটা জমা হয়নি। তখন আমাকে কিন্তু আমাদের শাকিল ভাইও আমাকে দেখতে গিয়েছিলেন, বারবার খোঁজ রাখেছেন। গতকাল পর্যন্ত তিনি আমার স্বাস্থ্যের খোঁজ রাখেছেন সব মিলে। আর সেখান থেকে আমি চলে আসার পরে আমি এখান থেকে নিজ উদ্যোগে হায়দ্রাবাদে 2 বার গিয়েছি, ভেলোরে 2 বার গিয়েছি, ব্যাঙ্গালোরে গিয়েছি। ব্যাঙ্গালোরে আমার এখানে আপনার হল্টারিং করে হার্টবিট সময় 40-এ নেমে আসছে, এটা ধরা পড়েছে। আর ক্যারোটি হার্টারিতে আপনার প্রায় 50% ব্লকেজ হয়েছে। আর মাথার ভেতরে যে কি অবস্থা আছে আমি তো সেভাবে আর বলতে পারবো না। ঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গা, যখনই বলা হয় যে ভ্যাকসিন দিয়েছি তখন ডাক্তাররা আসলে ওইভাবে কথা বলতে চান না। তারা হয়তো কি বলবে, আনঅফিসিয়াল কথা বলবে, অফিসিয়ালি বলতে চায় না। বিভিন্ন জায়গায় প্রেসক্রিপশনে লেখা আছে কিন্তু যে আমার এই ভ্যাকসিন দেওয়ার পরে থেকে আমি অসুস্থ, ডাক্তার লিখেছেন। কিন্তু আমার কাছে একটু কষ্ট লাগে, আমি গণমাধ্যম কর্মী হিসাবে যদি আপনাকে বলি, আজকে 3 বছরের অধিক সময় হয়ে গেছে আমার এই অসুস্থতার খবর বিভিন্ন গণমাধ্যমে বছরের পর বছর প্রকাশ পেয়েছে, প্রচার হয়েছে। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা এবং বাগেরহাটের যারা লোকাল প্রতিনিধি আছে তারাও আমাকে দেখতে আসছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবসময়, আমি খুলনায় যখন শিশুতে ভর্তি ছিলাম আমি শুনেছিলাম স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে আমার চিকিৎসা, কিন্তু আসলে সেটা কি হয়েছে, কতটুকু হয়েছে আমি জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে 3 বছরের অধিক সময় আমি অসুস্থ, অবশ্যই সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছিল যে আমার এই অসুস্থতা যেহেতু ভ্যাকসিন দেওয়ার পরে শুরু হয়েছে, আমি যেহেতু এর আগে পূর্ণাঙ্গ সুস্থ মানুষ ছিলাম, আমি একজন পেশাদার সাংবাদিক, সেক্ষেত্রে সরকারের অবশ্যই উচিত ছিল এটাকে গবেষণার মধ্যে নিয়ে আসা। নিশ্চয়ই। এবং এই জায়গায় আমি শ্যামল দত্তের দৃষ্টি আকর্ষণ করব, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক হিসেবে নিশ্চয়ই বিষয়গুলো আপনারা নজরদারিতে রাখবেন, এবং যদি কোনো কিছু করবার সুযোগ থাকে যারা শুনছেন তারা নিশ্চয়ই সেটি করবেন। বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী, অনেক ধন্যবাদ। আপনাকে একটু বলি, যেটা জানতে চেয়েছিলেন, আমি কোথাও চিকিৎসা সহায়তার জন্য কোথাও আমি দাবি জানাইনি, কারো কাছে লিখিত দেয়নি, কারো কাছ থেকে সেভাবে আমি আবেদনও করিনি। আমি চেষ্টা করেছি, আমি বেঁচে আছি শ্যামলদা, এটা আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা,
এটার কারণেই আমি বেঁচে আছি। হাজারো মানুষ আমার জন্য দোয়া করেছে। সৃষ্টিকর্তা হয়তো আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, কত সময় রাখবে আমি জানি না। আমার 71 পরিবারের, আমার যারা 71 কর্তৃপক্ষ আছেন, আমার যারা সহকর্মী আছে, তারা এখনো পর্যন্ত আমাকে সহযোগিতা করতেছে নানাভাবে। আজকে আমি রাস্তায় বেরোতে পারি না, কাজ করতে পারি না, পেশাগত কাজে সেভাবে আমরা জানি যে সরকারের নানান তহবিল আছে এবং নানান রকম প্রক্রিয়া আছে। আমি আশা করি শ্যামল দত্তকে আমি অনুরোধ করব দায়িত্বটি নিতে, এবং ডলার মেহেদী আছেন। আশা করি আপনার চিকিৎসা সুষ্ঠুভাবে হবে এবং পরবর্তীতে বিষয়গুলো আমরা নিশ্চয়ই ফলো আপ করবো। বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী, অনেক কৃতজ্ঞতা আপনার ব্যক্তিগত প্রসঙ্গ আমাদের সাথে ভাগ করার জন্য। ডলার মেহেদী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার আবু জামিল ফয়সাল, আপনাকেও সময় দেওয়ার জন্য।